হ্যালো স্টুডেন্টস, কেমন আছো বলো সবাই। আজকের এই ভিডিওটা ক্লাস 10 স্টুডেন্টদের জন্য। আজকে আমরা কি পড়বো না, দশম শ্রেণীর তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা পড়বো। ঠিক আছে, চ্যাপ্টারটা খুবই ছোট কিন্তু কনসেপচুয়াল, আর এখান থেকে যা কোশ্চেন আসে সবই পারা যায়, ইজি কোশ্চেন আসে। তাই একটু যদি ভালো করে বোঝো, এখান থেকে সব কোশ্চেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো দেখো, এখানে বেসিক্যালি আমরা কি পড়বো, একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনো ধাতব পদার্থকে আমরা যদি তাপ দিই তাহলে সেটা দৈর্ঘ্যে বাড়ে। যেমন ধরো, আমি যদি একটা লোহার রড নিই এবং তাকে যদি তাপ দিই তাহলে দেখবো সে কিন্তু দৈর্ঘ্যে বেড়ে যাচ্ছে, একে হিট দিলেই দৈর্ঘ্যে বেড়ে যাবে। ঠিক আছে, এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখতেও পাই। যেমন ধরো, এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, ধরে নাও কোনো একটা কিছুর মুখই খুলছে না, কোনো একটা বোতলের মুখ হয়তো খুলছে না, সেটা হয়তো ধাতব অ্যালুমিনিয়ামের, হয়তো কোনো একটা মুখ সেটা খুলছে না, টাইট হয়ে লেগে গেছে। তাকে যদি একটু হিট দেওয়া হয় তাহলে কিন্তু খুলে যাবে। কেন খুলে যাবে? তার কারণ হচ্ছে ধাতুকে তাপ দিলে সেটা দৈর্ঘ্যে বাড়ে বা প্রস্থে বাড়ে বা আয়তনে বাড়ে। ঠিক আছে, সেই জন্য কি হয়, খুলে যায়। ওকে, তাহলে যে কোনো ধাতুকে তাপ দিলেই সে কিন্তু দৈর্ঘ্যে বাড়বে, ক্ষেত্রফলেও বাড়বে, আবার আয়তনেও কিন্তু বাড়বে। তো এই সম্পর্কেই এই চ্যাপ্টারটা আমরা পড়বো, যে কতটা বাড়ে, 1 ডিগ্রি তাপ দিলে কতটা বাড়ে। ঠিক আছে, সব ধাতু কি একই রকম দৈর্ঘ্য বৃদ্ধি করবে, না এক একটা ধাতুর দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ এক এক রকম হবে? সবার কি দৈর্ঘ্যই বৃদ্ধি হয়, না ক্ষেত্রফলও বাড়ে, আয়তনও বাড়ে, কতটা করে বাড়ে, এই সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, তো দেখো, আমি এটা একটা বইয়ের ছবি নিয়ে নিয়েছি, অভিনব পাবলিকেশনের বইয়ের ছবি নিয়েছি। যাদের কাছে এই বইটা আছে দেখতে পারো, বা অন্য বইও তুমি সবকিছুই পেয়ে যাবে। দেখো, কি পড়বো না, তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব দিকেই প্রসারিত হয়। তাই কঠিন পদার্থ প্রসারিত হলে তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনও বাড়ে। সেই জন্য কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকার হতে পারে। তাহলে কঠিন পদার্থের প্রসারণ হয় 3 প্রকার। কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ কি? যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটে, মানে দৈর্ঘ্যে যে বাড়ে, যতটা বাড়ে বা দৈর্ঘ্যে বাড়ার যে ঘটনা, সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। ক্ষেত্র প্রসারণ কি? এবার তুমি বললে, স্যার আমি যদি এই রকম একটা তার না নিয়ে যদি আমি এই রকম একটা লোহার পাত নিই, তাহলে কি স্যার এর শুধু দৈর্ঘ্য বাড়বে না ক্ষেত্রফল বাড়বে? আমি তখন বলবো, দেখো, তুমি যদি একে হিট দাও তাহলে এ যেমন দৈর্ঘ্যে বাড়বে, এ তো প্রস্থেও বাড়বে, তাহলে এ ক্ষেত্রফলেও কিন্তু বাড়বে। তাহলে যদি আমি একটা কোনো পাতকে তাপ দিই তাহলে তার কিন্তু ক্ষেত্রফলও বাড়বে। তাহলে এই যে ঘটনাটা, সেটাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ। আর আয়তন প্রসারণ, যার আয়তন আছে, যার আয়তন আছে, মনে করো আমি একটা ঘনক নিলাম, আমি একটা লোহার ঘনক নিলাম, এবার এই ঘনকটাকে আমি তাপ দিয়েছি। যখনই আমি ঘনকটাকে তাপ দেবো, এই আয়তনে বাড়বে, চারিদিকেই তো বাড়বে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই বাড়বে। তাহলে আমি বলতে পারি কি, যে আয়তন বাড়বে। তাহলে এই ধরনের ঘটনাকে আমি কি বলবো? আয়তন প্রসারণ বলবো। তাহলে উষ্ণতা বৃদ্ধির ফলে কঠিনের আয়তন বৃদ্ধিকে কঠিনের আয়তন প্রসারণ বলে। ওকে, নো প্রবলেম। তিনটে জিনিস দেখো, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার দৈনন্দিন জীবনে আমরা এরকম কিছু ঘটনা দেখব। কি বলছে, গরুর গাড়ির চাকায় লাগানো লোহার বের বা বলয়ের ব্যাস চাকার তুলনায় সামান্য কম হয়। লোহার বেরটিকে উত্তপ্ত করে প্রসারিত অবস্থায় চাকার গায়ে পরিয়ে দিলে এটি ঠান্ডা হয়ে সংকুচিত হয়। এর ফলে চাকার গায়ে বেরটি শক্তভাবে এঁটে যায়। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। গ্রামের দিকে যাদের বাড়ি, তারা এই জিনিসটা হয়তো দেখতে পারো। এবার এখনকার দিনে তো লোহার চাকা গরুর গাড়ির, সেই ক্ষেত্রে এখন খুব একটা দেখা যায় না। আগে কি হতো, কাঠের চাকা হতো। ঠিক আছে, এবার কাঠের চাকা বারবার ঘর্ষণের ফলে তো তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তার ফলে এর চারিদিকে না একটা লোহার বেড়ি পরিয়ে দেওয়া হতো। এবার এই যে লোহার বেড়িটা, সেটা প্রথমে গরম করা হতো, গরম করে তারপরে এর ওপরে চাপিয়ে দেওয়া হতো। যখন ঠান্ডা হয়ে যেত তখন সেটা সংকুচিত হতো, যার ফলে এটা একদম টাইট হয়ে চাকার সঙ্গে লেগে যেত। এইটাই বলেছে যে কি, যেহেতু ঠান্ডা হলেই সংকুচিত হয়ে যায়, সেই জন্য একদম টাইট হয়ে লেগে যায়। তাহলে প্রথমে এর থেকে একটু বড় নেওয়া হতো বেরটা, তখন গরম থাকতো, দিয়ে পরিয়ে দেওয়া হলো, তারপরে কি হয়ে গেল, আস্তে 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 সংকুচিত হয়ে গেল। তো এটাই বলছে। কাঁচের শিশিতে ব্যবহৃত ধাতব ছিপি আটকে গেলে কেবল ধাতব ছিপিটি উত্তপ্ত করা হয়। ছিপিটি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, ফলে আলগা হয়ে যায় এবং সহজে খুলে যায়। ব্যাস, এইটাও আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি, প্রথমেই এটা বলেছি। আবার রেল লাইন পাতার সময় পরপর দুটি রেলের জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখতে হয়। সূর্যের তাপে চাকার ঘর্ষণে উত্তপ্ত হলে রেলগুলো প্রসারিত হয়ে দুটি রেলের মধ্যে ফাঁক না রাখলে রেলের দৈর্ঘ্য প্রসারণের ফলে যে প্রচণ্ড
বল উৎপন্ন হয় তা রেল লাইনকে বাঁকিয়ে দিতে পারে। এবার এই জিনিসটা আমি একটু বুঝিয়ে বলি। এটা তোমরা এর আগের ক্লাসেও হয়তো কখনো না কখনো পড়েছো। রেল লাইনে এই দুটো পাতের মাঝে একটু ফাঁক রাখা হয়। কেন ফাঁক রাখা হয়? দেখো, এর ওপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে। এবার যখন এর ওপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে তখন তো প্রচুর ফ্রিকশন তৈরি হচ্ছে, প্রচুর ঘর্ষণ বল কাজ করছে, যার ফলে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। এবার এই তাপ উৎপন্ন হওয়ার ফলে এ তো বেড়ে যাবে, বেড়ে গিয়ে কি হবে, এর ওপরে উঠে যাবে, তখন ট্রেনটা কিন্তু উল্টে পড়ে যাবে। যাতে না হয় তার ফলে একটু ফাঁক রাখা হয়। ফাঁক রাখলে কি হবে, এ যদি একবারে তুমি টাচ করিয়ে দাও, মনে করো তুমি একবারে টাচ করিয়ে দিলে, তাহলে তো ইজিলি উঠে যাবে, কারণ একটু বাড়বে তো উঠে যাবে। আর যদি তুমি মাঝে একটু ফাঁক রেখে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বেড়ে এইখানে হয়তো চলে এলো, সেরকম মেজারমেন্ট করে ফাঁকটা রাখা হয়, যার ফলে এইটাকে টাচ করবে না। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা কি না, তাপীয় প্রসারণের উদাহরণ, যে তাপ দিলে দৈর্ঘ্য প্রসারণ হয়। বেশ, এবার দেখো, তাপ প্রয়োগে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণের হার বিভিন্ন। ঠিক এই জিনিসটাকে কাজে লাগিয়ে দ্বিধাতব পাত তৈরি করা হয়েছে। দ্বিধাতব পাত মানে কি, মানে দুটো ধাতুর তৈরি একটা পাত, হয়তো লোহা আর তামা, বা তুমি বলতে পারো লোহা বা আর অ্যালুমিনিয়াম, এইরকম ধরনের দুটো ধাতুকে নিয়ে একটা যে পাত বানানো হয় তা কি বলা হবে, দ্বিধাতব পাত, দুটো ধাতুর পাত। দেখো কি বলছে, সাধারণ উষ্ণতায় সমান দৈর্ঘ্য প্রস্থ এবং বেধযুক্ত দুটি ভিন্ন ধাতুর পাতকে রিভেট করে দিলে বা নাচি দিয়ে আটকে দিলে ওই ধাতু যুগ্মকে দ্বিধাতব পাত বলে। এবার জিনিসটা আমি একটু বুঝিয়ে বলি যে এর সুবিধা কি বা কোথায় ব্যবহার করা হয়। দেখো দেখো দ্বিধাতব পাত মানে ধরে নাও এইরকম, এই একটা ধাতু, এই একটা ধাতু, এরকম করে তুমি লাগিয়ে দিয়েছো। এবার যখন উষ্ণতা বাড়লো তখন এইটা হয়তো দেখা যাচ্ছে এ ধাতু, এইটা হচ্ছে বি ধাতু, হয়তো এটা লোহা, এটা তামা। এবার দুটোর তো দৈর্ঘ্য প্রসারণ এক হবে না, কারো বেশি হবে কারো কম হবে। মনে করো তামার দৈর্ঘ্য প্রসারণ বেশি হয়ে গেল, তাহলে কি হবে, এ কিন্তু চাইবে তাড়াতাড়ি এরকম করে বাড়তে, কিন্তু এ কি চাইছে যে না আমি এতটা তো বাড়বো না, তুমি বন্ধু বেশি বেড়ে যাচ্ছ, কিন্তু আমি তো অত বাড়বো না, আমি কম বাড়বো, যার ফলে পুরো সিস্টেমটাই আস্তে আস্তে বেঁকে যাবে। আর এই প্রসেসটাকে মানে একজন বেশি বাড়তে চাইছে, একজন কম বাড়তে চাইছে, যার ফলে সিস্টেমটা এরকম করে পুরোপুরি বেঁকে যাচ্ছে। এই ধর্মটাকে কাজে লাগিয়েই দ্বিধাতব পাত তৈরি করা হয়েছে। এর ব্যবহার কোথায়? এর প্রচুর ব্যবহার আছে। দেখো, সাধারণ উষ্ণতায় দ্বিধাতব পাত সোজা থাকে, উষ্ণতা বাড়ালে বেঁকে যায়, যার ফলে একে নানা কাজে ব্যবহার করা হয়, যেমন থার্মোস্ট্যাট, উষ্ণতা নিয়ন্ত্রণ যন্ত্র। ঠিক আছে, ঘর বা কোনো আবদ্ধ স্থানের উষ্ণতা স্থির রাখার জন্য এই পাতকে স্বয়ংক্রিয় সুইচের মতো ব্যবহার করা হয়, একে থার্মোস্ট্যাট বলে। উষ্ণতা বাড়ালে দ্বিধাতব পাত একটা নির্দিষ্ট উষ্ণতায় বেঁকে যায় এবং বেঁকে গিয়ে তড়িৎ বর্তনী ছিন্ন করে। দেখো একটা কথা বলি, দেখবে আমি সিম্পল ভাবে জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখবে অনেক যন্ত্রে, যেমন ধরো কথায় বলছি যে আয়রন, আয়রন দেখবে গরম হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। ইস্ত্রি যেটা জামা কাপড় আয়রন করা হয় না, ওটা দেখবে গরম হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এখন যে মডার্ন আয়রন গুলো তৈরি হয়েছে সেখানে কি আছে, দ্বিধাতব পাত আছে ভেতরে। এবার যখনই একটা টেম্পারেচার ক্রস করে যাচ্ছে, দেখছে গরম হয়ে গেছে, তখন এই পাতটা বেঁকে যায়, দিয়ে বর্তনী ছিন্ন করে দেয়। মনে করো এখানে টাচ হয়ে লেগেছিল কানেকশনটা, দিয়ে আস্তে 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 বেঁকে যায়। যখন গরম হয়ে গেল তখন কি হলো, বর্তনী ছিন্ন করে দিল, তখন কিন্তু আর কারেন্ট গ্রহণ করে না। তাহলে যেখানে স্বয়ংক্রিয় সুইচ মানে কি, অটোমেটিক বন্ধ হয়ে যায় কোনো একটা সার্কিট তাপজনিত কারণে, বা অটোমেটিক চালু হয়ে যায়, সেখানেই জানবে দ্বিধাতব পাত আছে। ওকে, আবার স্বয়ংক্রিয় অ্যালার্ম, মনে করো এখানে এই ঘরে, হ্যাঁ, বা দেখবে বড় বড় সিনেমা হল বলো বা বড় বড় ফ্যাক্টরি বলো, সেখানে কি করা হয়, স্বয়ংক্রিয় অ্যালার্ম লাগানো হয়। যদি কোনো কারণে ভেতরে আগুন ধরে যায়, ঘরের টেম্পারেচার বেড়ে যাবে, আর ঘরের টেম্পারেচার যখনই বেড়ে যাবে এই দ্বিধাতব পাতটা কিন্তু আস্তে 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 বেঁকে যাবে, আর বেঁকে কিন্তু টাচ করে দেবে একদম অ্যালার্মের সুইচে, আর তখন অ্যালার্মটা কিউ কিউ করে বাজতে লাগবে। ঠিক কি না, বোঝা গেল? তাহলে স্বয়ংক্রিয় অ্যালার্মের যন্ত্রেও কিন্তু দ্বিধাতব পাত ব্যবহার করা হয়ে থাকে। ওকে, দেখো অগ্নিসংকেত যন্ত্র, এই যে বললাম, বেশ পড়ে নেবে। ওকে, এখান থেকে তেমন আর কিছু নেই। এবার আমরা পড়বো কি, দেখো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক কি বলছে একটু ভালো করে দেখবে। কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এবার এই জিনিসটা একটু আমার মতো করে আমি বুঝিয়ে দিই। মনে করো তুমি একটা তার নিলে যার দৈর্ঘ্য ছিল এল, এই তারের তুমি একটা ক্যাপিটাল এল নাও, আচ্ছা তোমাদের বইয়ে যে এলটা নিয়েছে আমি সেইটাই নেবো, আলাদা করে কিছু নেবো না। ওকে, তাহলে আমি এটা নিলাম L1। প্রথমে একটা তারের দৈর্ঘ্য ছিল এইটা, তুমি একে তাপ দিয়েছো,
তাপ দিয়েছো বলে দৈর্ঘ্য বেড়ে গিয়েছে, কত হয়েছে L2, ঠিক কি না বলো? কত ডিগ্রি উষ্ণতা বাড়িয়েছো? স্যার আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়িয়েছি। কত ডিগ্রি সেন্টিগ্রেড? টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা টি, এটা টি, ওকে, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি বাড়িয়েছি। বেশ, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়িয়েছি। তাহলে কতটা দৈর্ঘ্য বাড়লো? স্যার দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1। আসল কত ছিল? L1। কতটা বাড়িয়েছো? টি ডিগ্রি বাড়িয়েছো, ঠিক আছে? বা ধরে নাও তুমি এইটা লেখো, প্রথমে ছিল মনে করো এখানে T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তারপরে তুমি টেম্পারেচার করে দিলে T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উষ্ণতা কত বাড়িয়েছো? স্যার উষ্ণতা বাড়িয়েছি T2 মাইনাস T1, L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। এই যে ফ্যাক্টরটা, একে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। তার মানে কি? একক উষ্ণতা বাড়ালে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলবো কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। স্যার একটা উদাহরণ দিয়ে বোঝান। অবশ্যই বোঝাচ্ছি। মনে করো তোমার কাছে একটা 100 সেন্টিমিটার স্কেল আছে, বুঝতে পেরেছো? তুমি দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছো, ঠিক আছে? দৈর্ঘ্য বাড়িয়েছো মানে তুমি উষ্ণতা বাড়িয়েছো, ঠিক আছে? তুমি উষ্ণতা বাড়িয়েছো, তাহলে তুমি যদি উষ্ণতা বাড়িয়ে দাও, কত ডিগ্রি উষ্ণতা বাড়িয়েছি স্যার? 10 ডিগ্রি ছিল মনে করুন, আমি 20 ডিগ্রি করে দিয়েছি। 10 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আমি উষ্ণতা করে দিয়েছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে 10 ডিগ্রি বাড়িয়েছি, দেখলাম যে দৈর্ঘ্য বেড়ে হয়ে গেল 110 ডিগ্রি সেন্টিগ্রেড। দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার, দৈর্ঘ্য বেড়ে হয়ে গেল 110 সেন্টিমিটার, দৈর্ঘ্য বেড়ে হয়ে গেল 110 সেন্টিমিটার। দেখো ক্লিয়ার? আবারও বলছি, একটা তারের দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার, উষ্ণতা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করলাম, দৈর্ঘ্য হয়ে গেল 110 সেন্টিমিটার। আশা করি এইটুকুতে কোনো প্রবলেম নেই। বেশ, তাহলে দৈর্ঘ্য বাড়লো কত? স্যার দৈর্ঘ্য বেড়েছে 10। কতর মধ্যে 10? 100-র মধ্যে 10, তাহলে 10 বাই 100, ঠিক আছে? L2 মাইনাস L1 বাই L1 এইটুকু করেছি, 10 বাই 100, এতটা দৈর্ঘ্য স্যার বেড়েছে, ঠিক আছে? টোটাল বাড়লো কত? 10। কিন্তু এককে কত বাড়লো? 10 বাই 100, 100তে বাড়লো 10, তাহলে এককে কত বাড়লো? 10 বাই 100, ঠিক আছে? এবার তুমি বাড়িয়েছো কত? 10 থেকে 20-তে নিয়ে গিয়েছো, তাহলে 10 ডিগ্রির জন্য এইটা হয়েছে, তাহলে 1 ডিগ্রির জন্য কত হয়েছে? তাহলে আবার তোমাকে ভাগ করতে হবে 10 10 দিয়ে, কারণ 10 ডিগ্রি বাড়িয়েছো, 10 দিয়ে ভাগ করলে আমি 1 ডিগ্রির জন্য পেয়ে যাব। দেখো T2 মাইনাস T1 আমি ভাগ করে দিলাম, তাহলে 10 10 কেটে গেল, তাহলে হয়ে গেল 0.01। এইটাই হচ্ছে আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পেরেছো? এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, কেটে পালিয়ে গেল। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স। দেখো এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স। ওকে, হলো? বেশ, দেখো এখানে তুমি পেয়ে গিয়েছো ফর্মুলা, অবশ্যই পড়বে। আচ্ছা, এইটা কি করে আসছে স্যার? আর একটা ফর্মুলা আমি এখান থেকে এনে দেখাচ্ছি। তাহলে তুমি কি বললে? স্যার আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। আশা করি ক্লিয়ার এইটুকু তোমাদের কাছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি T2 মাইনাস T1 দ্যাট ইজ ইকুয়ালস টু T, উষ্ণতা বৃদ্ধিটা T, ঠিক আছে? বেশ, আর এখানে দেখে নেবো কি কি ধরেছে। L1 L2, আচ্ছা L1 L2 আছে, আবার এটা T1 মাইনাস T2 আছে, ঠিক আছে? এটা কিছু ধরেনি, কিন্তু আমি ধরে নিচ্ছি, সেখানে ইকুয়েশনটা দেখতেও ভালো লাগবে। এবার তুমি কোনাকুনি গুণ করো, তাহলে এটা কি হলো বলো তো? L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1 মানেই হচ্ছে T। বেশ, আশা করি ক্লিয়ার। কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? L1 আলফা T ইকুয়াল টু L2 মাইনাস L1, তাহলে L1টাকে এই দিকে নিয়ে চলে এসো, তাহলে L1 যদি তুমি এই দিকে নিয়ে এসে কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস আলফা T ইকুয়াল টু L2, তাহলে তুমি পেয়ে গেলে দেখো L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা T। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, L1 ব্র্যাকেট 1 প্লাস আলফা T, এইটা খুব ভালো করে মনে রাখবে। তোমাকে যদি বলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে কত হবে? L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা T হবে, অবশ্যই মনে রাখবে। ওকে, তো চলো যেখানে ছিলাম সেখানে যাই। দেখো একক আমি বলে দিয়েছি, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স, অবশ্যই মনে রাখবে। মাত্রা হচ্ছে থিটা ইনভার্স, ঠিক আছে? কারণ দৈর্ঘ্য কেটে গেল। এবার কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সেম টু সেম জিনিস, ওখানে দৈর্ঘ্য বলা ছিল, এখানে ক্ষেত্রফল বলা আছে।
কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। সেম ভাবে আমরা দেখব যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রাশিমালা কি হয়। তাহলে গাণিতিক রাশিমালা হবে বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। দেখো কত ইজিলি আমরা লিখে ফেললাম, সেম টু সেম। ওখানে এল ছিল, এখানে এস, তার মানে যতটা ক্ষেত্রফল বেড়েছে, ক্ষেত্রফল বাড়ার কেসটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, একক কি হবে স্যার? একক তো একই হবে, ক্ষেত্রফল ক্ষেত্রফল কেটে গেল, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স। ঠিক আছে স্যার, মাত্রা কি হবে? একই হবে, থিটা ইনভার্স, এইটা হবে স্যার মাত্রা। ব্যাস দেখো ইজিলি হয়ে গেল। এবার আমরা পড়ব আয়তন প্রসারণ গুণাঙ্ক। একই ব্যাপার, শুধু আয়তনের কেস কি না, কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। দেখছো সংজ্ঞাগুলো একই ধরনের সংজ্ঞা, কোথাও দৈর্ঘ্য, কোথাও ক্ষেত্রফল, কোথাও আয়তন, আর কোনো পার্থক্য নেই। বুঝতে পেরেছো? ব্যাস ঠিক আছে, তাহলে কি পাবো এখানে? চলো দেখা যাক গাণিতিক রাশিমালা। হ্যাঁ, তাহলে গাণিতিক রাশিমালাটা আমি বলে দিই এবার, যে আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রাশিমালা কি পাবে। এটাকে আমরা লিখবো গামা। তাহলে গামা ইকুয়াল টু হয়ে যাবে V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। ব্যাস স্যার, এর একক কি? একই একক বাবা, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কারণ আয়তন আয়তন কেটে গেল, শুধু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স। স্যার মাত্রা কি? মাত্রা থিটা ইনভার্স। বলো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ডান। বেশ, এবার দেখো এই যে আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো। বেশ, এবার এখানে একটা রিলেশন আছে, এটা পড়তে হবে। বলছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্কের রিলেশন। এইটা মনে রাখবে, আমরা যা কিছু দেখছি সবই তো সেলসিয়াস স্কেলে, যদি কোনো সময় ফারেনহাইট স্কেলে লিখতে বলে তাহলে সেইটা, এই ইকুয়েশনটা তোমাকে লিখতে হবে। কি লিখবে না, গামা এফ ইকুয়াল টু 5/9 গামা সি, গামা এফ ইকুয়াল টু 5/9 গামা সি। ঠিক আছে, তাহলে সেন্টিগ্রেড স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ককে 5/9 দিয়ে গুণ করে দিলে ফারেনহাইট স্কেলের আয়তন প্রসারণ গুণাঙ্ক তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, এই যে কোশ্চেনটা, এইটা পরীক্ষায় আসার 100% চান্স, এত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁻6 বলতে কি বোঝো? তোমাদের কাছে যে বই আছে বইতে ভালো করে মার্ক করে রাখো, খুব ভালো করে মার্ক করে রাখো, কারণ এই কোশ্চেনটা কিন্তু আসার হাই চান্সেস আছে। ঠিক আছে, তো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এইটা বলতে কি বোঝো? জাস্ট বানিয়ে লিখতে হবে, তুমি যা সংজ্ঞা পড়লে সেই সংজ্ঞা অনুযায়ী হবে। কি না, 1 সেন্টিমিটার বা 1 মিটার দীর্ঘ পিতলের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য প্রসারণ হবে 19 × 10⁻⁻6 সেন্টিমিটার। একদম সংজ্ঞার মতো। কি সেখানেও বলা ছিল একক দৈর্ঘ্যে, তেমনি এখানেও দেখো 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার বা 1 মিটার দীর্ঘ পিতলের দণ্ডের উষ্ণতা, একটা 1 সেন্টিমিটার বা 1 মিটার কোনো পিতলের দণ্ড নিলাম, এটা মনে করো পিতলের দণ্ড, এর উষ্ণতা আমি 1 ডিগ্রি বৃদ্ধি করলাম। সেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি যতটা হবে, মানে দৈর্ঘ্যে যতটা বাড়বে, কত বাড়বে সেটাই হচ্ছে গিয়ে 19 × 10⁻⁻6 মিটার, 19 × 10⁻⁻6 সেন্টিমিটার বা মিটার, এত এইটুকু বাড়বে। এবার তুমি যদি এখানে সেন্টিমিটার নাও, এখানে সেন্টিমিটার হবে, তুমি যদি এখানে মিটার নাও, এখানেও মিটার হবে। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা তোমাকে অন্যভাবেও দিতে পারে, তোমাকে পিতলের না বলে অ্যালুমিনিয়ামেরও বলতে পারে, পিতলের না বলে তোমাকে তামারও বলতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তুমি এই কথাটাই লিখবে, শুধু একটু চেঞ্জ করে দেবে, তাই না? ব্যাস, এবার দেখো এইটা খুব ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা কি পড়েছি? আলফা। আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু গামা/3। অবশ্যই মনে রাখবে, খুব ফেমাস একটা রিলেশন। ঠিক আছে, খুব ফেমাস একটা রিলেশন, আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু গামা/3। ঠিক আছে, এখান থেকে বিভিন্নভাবে তোমাকে MCQ দিতে পারে। বিটা ইকুয়াল টু 2 আলফা, গামা ইকুয়াল টু কি 3 আলফা। ঠিক আছে, এইভাবেও কিন্তু তোমাকে দিতে পারে। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণের ডবল, আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণের ট্রিপল। ঠিক আছে, মনে রাখবে। ডান। এবার দেখো, এবার আমরা পড়ব তরলের তাপীয় প্রসারণ।
আচ্ছা, একটা কথা বলো আমাকে, এই যে এই কথাটা খুব ভালো লেখা আছে, তরলকে যে পাত্রে রাখা হয় তরল তারই আকার নেয়, এটা আমরা সবাই জানি। তাই তরলের ক্ষেত্র দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ অর্থহীন। তরলের কোনোদিন ক্ষেত্র প্রসারণ হয় না, তরলের আয়তন থাকে, তাই না? তরল যে পাত্রে রাখবে তার আকারই ধারণ করবে, তাহলে ওর ক্ষেত্র প্রসারণ আবার কি করে হবে? ওর আয়তন প্রসারণই হবে শুধু, তরলের থরি দৈর্ঘ্য থাকে? বলো। বেশ, উষ্ণতা বৃদ্ধিতে কেবল তরলের আয়তন প্রসারণই অর্থপূর্ণ। উষ্ণতার বিভিন্ন পাল্লায় তরলের প্রসারণের মান সামান্য পরিবর্তিত হয়। বেশ ভালো কথা। তাহলে তরলের ক্ষেত্রে আমরা শুধু আয়তন প্রসারণ গুণাঙ্কটাই পড়ব, ঠিক আছে? দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ এগুলো কিন্তু নাই। আমরা এতক্ষণ যা কিছু বললাম সবই পড়লাম কঠিনের ক্ষেত্রে, এবার আমরা ঢুকছি তরলের ক্ষেত্রে। দেখো, বেশ, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। এখান থেকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ জিনিসটা কি। আমি লাইন বাই লাইন পড়বো, তোমরা একটু শুনবে, তারপর আমি বুঝিয়ে দেবো। তরল পদার্থের প্রসারণ লক্ষ্য করতে হলে তরলকে একটা পাত্রে রেখে উত্তপ্ত করা দরকার। উষ্ণতা বাড়লে তরল ও পাত্র উভয়ের প্রসারণ হয়। ঠিক, একদম ঠিক কথা। আমি একটা পাত্রে তরল রেখে তাকে গরম করছি, উষ্ণতা যখন বাড়ছে তরলটা যেমন বাড়ছে পাত্রটার আকারও তো বাড়ছে। ঠিক, পাত্রের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ অনেক বেশি বলে সচরাচর তরলের প্রসারণই দেখা যায়। কাজেই পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ বলে। তার মানে আমি যদি পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করি, মানে যদি না ধরি, তাহলে যতটা তরলের প্রসারণ হলো সেইটাকে বলবো তরলের প্রকৃত প্রসারণ। আমি সব বুঝিয়ে দেবো, জাস্ট ওয়েট, ঠিক আছে? তরলের আপাত প্রসারণের তরলের আপাত প্রসারণ, প্রকৃত বলছি, এক্সট্রিমলি সরি ভাই। তরলের আপাত প্রসারণ যদি আমরা পাত্রটাকে উপেক্ষা করি, দিয়ে যদি শুধুমাত্র তরলের প্রসারণটাকে দেখি, সেটা হচ্ছে আপাত প্রসারণ। তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের যে অংশ থাকে সেই অংশের প্রসারণ যোগ করে যে প্রসারণ পাওয়া যায় তাকে প্রকৃত প্রসারণ বলে। ঠিক আছে? এবার আমি যদি পাত্রের প্রসারণটাকেও এর সঙ্গে যোগ করে দিই তাহলে পেয়ে যাব প্রকৃত প্রসারণ। বেশ ভালো কথা। তার মানে প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আপাত প্রসারণ আর পাত্রের প্রসারণ যোগ করে দিলেই আমি পেয়ে যাব তরলের প্রকৃত প্রসারণ। বেশ, এইবার এইবার আমি এই এক্সপেরিমেন্টটাই নিয়ে যাই, তাহলেই তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, খুব ভালো করে বুঝবে। আমি একটা ছবি আঁকি, আমি একটা বিকার আঁকছি, বিকার। আমি এই বিকারটা আঁকলাম, বেশ ভালো কথা। এখানে আমি হিট দিচ্ছি, কি দিচ্ছি? হিট দিচ্ছি। বেশ, প্রথমে এতটা পর্যন্ত জল ছিল, কালার ওয়াটার নিয়েছি, কালার ওয়াটার, যাতে বোঝা যায়, বাইরে থেকে যাতে দেখা যায়। বেশ ভালো কথা। আমি এই বিন্দুটাকে নিলাম, মনে করো এ বিন্দু। এবার আমি গরম করতে লাগলাম। যখনই গরম করতে লাগবো না, সঙ্গে সঙ্গে দেখবো এই জলের তলটা নেমে গেছে, এইখানে চলে এসছে, এইটা বি বিন্দু। তাহলে এ থেকে বিতে চলে এলো। বলো ক্লিয়ার? যেই গরম করতে লাগবো এ থেকে বিতে চলে এলো। কেন বলো তো? যখনই তুমি এটাকে গরম করছো সঙ্গে সঙ্গে এই পাত্রের আয়তনটা তো একটু বাড়বে, যেই বাড়বে না জলটা নেমে চলে আসবে। এবার তুমি আরো গরম করছো, আরো গরম করছো, ফার্দার যখন তুমি গরম করবে এটাকে, তখন দেখবে যে এই যে জলটা এখানে আছে না, তার আয়তন তো এবার বাড়বে, আরো বাড়তে বাড়তে একবারে উঠে এইখানে চলে আসবে। এটাকে আমি সি নিয়ে নিলাম। বোঝা গেল? এটাকে আমি সি নিয়ে নিলাম। এইবার বলো যে আপাত প্রসারণ কোনটা আর প্রকৃত প্রসারণ কোনটা? যদি আমি বলি যে আপাত প্রসারণ, তাহলে তুমি বলবে স্যার আমার তো দেখে মনে হচ্ছে এখানে যে এ থেকে সিতেই গিয়েছে, কারণ জলটা ছিল এ, তারপরে জলটা ফাইনালি গেল সি। তার মানে সাধারণ মানুষ দেখে মনে করছে যে এইটুকু হয়তো তার প্রসারণ হয়েছে, এইটুকু প্রসারণ হয়েছে। তার মানে এইটা হচ্ছে হয়তো আপাত প্রসারণ। এইটাকে আমি বলছি কি আপাত প্রসারণ। আপাত কেন? আমার দেখে মনে হচ্ছে এইটুকু, কিন্তু আসলে কি এইটুকু না। পুরো প্রসারণ কতটা তরলের? এই পুরোটা। তার মানে এই টোটালটাকে আমি যদি দেখি, এই টোটালটাকে আমি বলবো প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ। ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো তো ভাই, এই যে আমি আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ কথাটা বলছি, তাহলে এই যে এ থেকে বি, এই যে এ থেকে বিতে নামলো তরলটা, এটা কার জন্য নামলো? পাত্রের প্রসারণ হলো বলেই তো নামলো। তাহলে এই যে এ বি, এইটাকে আমি কিসের প্রসারণ বলবো?
পাত্রের প্রসারণ বলবো, কারণ পাত্রটা যদি না বাড়তো তাহলে কি এই জলটা নামতো না, তাহলে এটা পাত্রের প্রসারণ। আর এই যে এসি, এইটা কি, এই এসিটা হচ্ছে তরলের প্রসারণ, মানে আপাত প্রসারণ। ঠিক আছে, এবার যদি তুমি এই দুটোকে যোগ করে দাও তাহলে পেয়ে যাবে প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ সমান কি, আপাত প্লাস পাত্র। প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে পুরোটাকে যোগ করে দিলে আমি পেয়ে যাব প্রকৃত প্রসারণ। তাহলে এই যে রিলেশনটা, এটা খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় কিন্তু আসে যে প্রকৃত প্রসারণ সমান কি, প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। দেখো, আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। বেশ, এবার এই ফ্যাক্টটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এবার পরের ভিডিওতে বা পরের ক্লাসে আমরা কি পড়ব, প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কটা পড়ব। প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক আমরা পরের ক্লাসে পড়ব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এর মাঝে আমি একটা ছোট্ট ক্লাস দেবো, সেটা হচ্ছে অজৈব রসায়ন থেকে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের ভিডিও পরপর আসবে। সেকেন্ড ইউনিট টেস্ট জমিয়ে পরীক্ষা দিতে হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।